এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। বিস্তারিত সংবাদগুলি যাব, তবে তার আগে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি দেখে নিচ্ছি এক নজরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বিখ্যাত 1000 কেজি হাড়ি ভাঙা আম পাঠালেন মোহাম্মদ ইউনুস। যুদ্ধ বিরতিতে টালবাহানা, ভ্লাদিমির পুতিনকে শায়েস্তা করতে ইউক্রেনকে এবার অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ না থামলে 100% কর রাশিয়ার ওপর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। সীমান্ত সংঘাত ভুলে চীনের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকাকে কোণঠাসা করতে জব্দ করতে এবার চীনের সঙ্গে বন্ধুত্বের বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। মায়ানমারে 3 শীর্ষ কমান্ডার সহ 19 উলফা জঙ্গির মৃত্যু, ভারতীয় সেনার ভয়াবহ ড্রোন হামলা। যুদ্ধের আগুনে চরম শ্রমিক সংকট রাশিয়া, ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রাশিয়ার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলাভাষীরা বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা, প্রতিবাদে মমতা ব্যানার্জির সঙ্গে মিছিলে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ নথি থাকলেও বাংলাদেশি তকমা ভারতের বাঙালিদের, বাংলাভাষীদের পাশে দাঁড়িয়ে এবার দিল্লিতে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস। বিহারে ভোটার তালিকা থেকে বাদ গেল 35 লক্ষের বেশি নাম, এবার পালা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। পশ্চিমবঙ্গেও অগস্ট মাস থেকে শুরু হচ্ছে ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় সমীক্ষা পশ্চিমবাংলার ভোটার লিস্টের উপর। কত ভোটার বাদ যাবে সেটাই এখন দেখার। অপরদিকে মোদীর দুর্গাপুরের সভায় ডাক পেলেন কোণঠাসা দিলীপ ঘোষ। কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানাবো। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বিখ্যাত 1000 কেজি হাড়ি ভাঙা আম পাঠালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। আম পাঠানো হলো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছেও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর আম পাঠাতেন ভারতে। এই বছরও তার অন্যথা করল না অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নির্দেশে এই বছরও যথারীতি আম পাঠানো হলো ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে 1000 কেজি আম। সোমবার নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আম পাঠানো হয়েছে। বাংলাদেশের আম যাচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছেও। নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সেই দেশের সংবাদ মাধ্যম। এবছর বাংলাদেশের বিখ্যাত হাড়ি ভাঙা আম ভারতে পাঠিয়েছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে, বিশেষত রংপুরে ওই আম পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশে ওই আম রপ্তানি করে ঢাকা। একটি হাড়ি ভাঙা আমের ওজন হয় 400 গ্রাম। রসালো আঁশবিহীন ওই আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশ থেকে পাঠানো আমকে সুসম্পর্কের বার্তা হিসেবেই দেখা হয়। প্রসঙ্গত ভারত এবং বাংলাদেশের মধ্যে এই আম কূটনীতি অনেক পুরনো। শেখ হাসিনা প্রতি বছর জুন জুলাই মাসে ভারতে আম পাঠাতেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যেত আম, আসতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও। কখনো সেই ঝুলিতে থাকতো হিমসাগর বা ল্যাংড়া আম, কখনো থাকতো সুস্বাদু আম্রপলি। 2024 সালের অগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে। গণবিক্ষোভের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে ইউনুস সরকারের নেতৃত্বে গড়ে উঠেছে অন্তর্বর্তী সরকার। আগামী বছর সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা। যুদ্ধবিরতিতে টালবাহানা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জব্দ করতে এবার ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দেবার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তিক্ততা কাটিয়ে এবার ইউক্রেনের ঢাল হয়ে রাশিয়ার সামনে দাঁড়াচ্ছে আমেরিকা। রাশিয়ার আক্রমণ ঠেকাতে এবার ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দেবার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে টালবাহানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তোপ দেগে ট্রাম্পের বার্তা। রুশ রাষ্ট্রপতি পুতিন দিনের বেলায় ভালো কথা বলেন, আর রাত নামলেই বোমাবাজি শুরু হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে, তবে প্রত্যেকবার পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি বলে অভিযোগ আমেরিকার। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাটা এখন রাশিয়া। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের বার্তা, আমরা ইউক্রেনে অত্যাধুনিক সামরিক অস্ত্র পাঠাবো, সেই তালিকায় থাকবে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল। তবে এর জন্য প্রয়োজনীয় অর্থ আমেরিকা দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তার বার্তা, প্যাট্রিয়ট বিমান, প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র পাঠানোর যাবতীয় খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে। কিভাবে আমেরিকা নিজের খরচ বাঁচিয়ে ইউক্রেনকেই অস্ত্র দেবে, গত সপ্তাহে তা স্পষ্ট করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন আমেরিকা ন্যাটোতে তাদের অস্ত্র পাঠাবে, সেখান থেকে অস্ত্রের যাবতীয় খরচ বহন করে ইউক্রেনে পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা আর কোনো অস্ত্রের জন্য অর্থ ব্যয় করছি না। যুদ্ধ না থামালে 100% কর,
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবার রাশিয়াকে। যুদ্ধ থামাতে রাশিয়াকে এবার 50 দিনের সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, আগামী 50 দিনের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর উপর চাপবে চড়া শুল্ক। এই প্রসঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, 50 দিনের মধ্যে যদি সংঘর্ষ বিরতি চুক্তি না হয় তাহলে সহজ রাস্তা খোলা আছে, ওদের উপর 100% কর চাপানো হবে। মস্কোকে 100% কর চাপানোর হুঁশিয়ারির পাশাপাশি ইউক্রেনকে আত্মরক্ষার জন্য প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক বোমা কাছাকাছি আনছে, আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলছে ভারত এবং চীনের মধ্যে। চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীনের সঙ্গে বন্ধুত্ব অটুট বার্তা এস জয়শঙ্করের। চীনের সঙ্গে সম্পর্ক ক্রমেই উন্নত হচ্ছে ভারতের। এই সুসম্পর্ক আরও বৃদ্ধি পাক এমনটাই চায় ভারত সরকার। 3 দিনের চীন এবং সিঙ্গাপুর সফরের শুরুতে বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সোমবার চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন ভারত এবং চীনের মৈত্রী অবিচ্ছেদ্য। 75 বছরের কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে এই সম্পর্ককে আরও শক্তিশালী, আরও মজবুত করার অঙ্গীকার করেছেন এস জয়শঙ্কর। 2020 সালের লাদাখ সংঘাতের পর এই প্রথম চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী। 5 বছর পর এস জয়শঙ্করের এই চীন সফরের কারণ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রী স্তরের সম্মেলন। এবার সম্মেলনের সভাপতির চেয়ারে বেজিং। তাদের সভাপতিত্বকে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রী। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝাংয়ের সঙ্গে সাক্ষাতের পর নিজেই বলেছেন, ওকে জানিয়ে দিয়েছি যে ভারত এবং চীনের দীর্ঘকালীন সম্পর্কে আরও শক্তিশালী পর্ব আসন্ন। এই সম্প্রীতি যাত্রাকে আরও ইতিবাচক পথে নিয়ে যেতে চায় ভারত এবং চীন। এতে স্পষ্ট যে এরপর দুই দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে বেশ কিছু বিস্ময়কর যৌথ বিবৃতি অপেক্ষা করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চীন এবং ভারতের এই কাছাকাছি আসার প্রয়াস এবং ইঙ্গিতের অনুঘটক কি ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং একছত্র বাণিজ্য আগ্রাসন? এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। ভারত 5 বছর পর এই চীন সফর করছে। এই সফরে এস জয়শঙ্কর আরও জানিয়েছেন, চীন এবং ভারতের দুই রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট শি জিনপিং গত অক্টোবর মাসে রাশিয়ার কাজানে যে বৈঠক করেছেন তারপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কে আরও উষ্ণতা এসেছে। এভাবে সমস্ত সীমান্ত সংঘাত এবং দলাই লামাকে কেন্দ্রিক টেনশন ভুলে যাওয়া কি এশিয়ার নতুন শক্তি অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক মহল। ভারতের বিদেশমন্ত্রীর চীন সফরের পরবর্তী পর্ব কি চীন অথবা ভারতে আবার শি জিনপিং এবং মোদির সাক্ষাৎ হবে? জল্পনা জোরদার। মায়ানমারে ভয়াবহ ড্রোন হামলা ভারতীয় সেনার। 3 শীর্ষ কমান্ডার সহ 19 জন উলফা জঙ্গির মর্মান্তিক মৃত্যু। মায়ানমারে উলফার অর্থাৎ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট ঘাঁটিতে ড্রোন হামলা হলো। এই হামলায় জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় 3 কমান্ডার সহ মোট 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও 19 জন জখম হয়েছেন। গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ক্যাম্প। জঙ্গি সংগঠনের দাবি ভারতীয় সেনা ওই হামলা চালিয়েছে, যদিও তা অস্বীকার করেছে ভারতীয় সেনা। রবিবার সকালে উলফা সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত 2টো থেকে 4টের মধ্যে মায়ানমার সীমান্ত পেরিয়ে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনার 150টি ড্রোন। নাগাল্যান্ড মায়ানমার সীমান্তের কাছে লং ওয়া থেকে অরুণাচলের পাংসাই পাস পর্যন্ত এলাকায় হামলা চালানো হয়েছে। মৃত্যু হয়েছে উলফা এর 3 কমান্ডার নয়ন অসম, গণেশ অসম, প্রদীপ অসমের। এছাড়াও নিহতদের মধ্যে মণিপুরের জঙ্গি সংগঠন আরপিএফ এবং পিপলস লিবারেশন আর্মির কমান্ডার রয়েছেন। যদিও হামলার বিষয়টি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর। এই ধরনের অপারেশনের কোনো তথ্য ভারতীয় সেনার কাছে নেই বলে জানিয়েছে গুয়াহাটিতে ভারতীয় সেনার পিআরও লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত। প্রসঙ্গত, উলফার একটি বড় অংশ ভারতের সঙ্গে শান্তি চুক্তি করলেও পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীটি ভারতের বিরুদ্ধে নাশকতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ওই গোষ্ঠীর সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছিল। যুদ্ধের আগুনে চরম শ্রমিক সংকটে রাশিয়া। বন্ধু দেশ ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্টের। ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া। সেই লক্ষ্যে দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়া। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে দেশের বিভিন্ন কারখানা, নির্মাতা সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতে এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। জানা যাচ্ছে এবছরের মধ্যেই ভারত থেকে মোট 10 লক্ষ কর্মী নিয়োগ করবে রাশিয়া। কারণ দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংকট দেখা যাচ্ছে। দক্ষ কর্মীর অভাবে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে কলকারখানা, নির্মাণ
সংস্থাগুলিকে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে রাশিয়া। আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশের যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনাবাহিনীতে। এর ফলে রাশিয়ার শিল্প উৎপাদন ক্ষেত্রে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। একদিকে চলছে যুদ্ধ, তারপরে এই কর্মী সংকট যদি দিন দিন বাড়তে থাকে তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে সেই দেশের অর্থনীতি। এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই জন্য আগেভাগেই ব্যবস্থা নিতে শুরু করেছে রাশিয়া। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলাভাষীরা, তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশি নামে। প্রতিবাদে মমতার মিছিলে বুধবার পা মেলাচ্ছেন অভিষেক ব্যানার্জি। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনা প্রকাশ্যে এনে গত কয়েক সপ্তাহ ধরে সরব তৃণমূল। বুধবার এই নিয়ে পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সোমবার শাসক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার ওই মিছিলে মমতার সঙ্গে থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কলেজ স্কোয়াড থেকে শুরু হয়ে মিছিল পৌঁছবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। মিছিল শেষে বক্তব্য রাখবেন মমতা ব্যানার্জি, বক্তব্য রাখবেন অভিষেক ব্যানার্জিও। আগামী সোমবার 21 জুলাই তৃণমূলের বার্ষিক সমাবেশ। তার 5 দিন আগে বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা অভিষেকের রাস্তায় নামা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্যে এই বিষয়ে 21 জুলাইয়ের মঞ্চ থেকেও মমতা অভিষেক রাজনৈতিক কথা বলতে পারতেন, কিন্তু কাছাকাছি সময়ে বার্ষিক সভা থাকলেও মমতা এই ঘটনাকে পৃথকভাবে দেখতে এবং দেখাতে চাইছেন বলে অভিমত অনেকের। বৈধ নথি থাকলেও বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলিতে হেনস্থা হচ্ছেন বাংলাভাষীদের পাশে দাঁড়িয়ে দিল্লিতে ধর্ণা শুরু তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে দিল্লির জয় হিন্দ কলোনিতে সোমবার থেকে ধর্ণায় বসল তৃণমূল। মঙ্গলবার বিকেল 3টে পর্যন্ত সেখানে ধর্ণা দেবেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দুলা সেন, সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, সাকেত গোখলেরা। দুলা সেন জানিয়েছেন, এই এলাকার কলোনির বাংলাভাষী বাসিন্দারাও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্যদিকে বুধবার কলকাতার রাস্তার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। পথে নামছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সর্বভারতীয় তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি, তা কখনোই মেনে নেওয়া যায় না। সোমবার সেখানে ধর্ণা শুরু করলেন তৃণমূলের সাংসদরা। তাদের তরফে বলা হয়েছে, যাদের কাছে সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও অবৈধ আখ্যা দিয়ে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, সেই সকল বাংলাভাষী পরিবারগুলির পাশে দাঁড়াতেই এই আন্দোলন তৃণমূলের। বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে 35 লক্ষেরও বেশি নাম। এবার পালা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের। বিহারে ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত 35 লক্ষের বেশি নাম বাদ পড়তে চলেছে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। ভোটমুখী বিহারে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় 6,60,00,000 ভোটার রিভিউ ফর্ম পূরণ করেছেন, যা মোট ভোটারের 88%। 25 জুলাই পর্যন্ত ফর্ম পূরণের সময় রয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রায় 12.5 লক্ষ ভোটার মারা গিয়েছেন, যা মোট ভোটারের প্রায় 1.59%। আরও 17.5 লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন। আরও 5.5 লক্ষ লোক 2বার নিজের নাম ভোটার তালিকায় রেজিস্টার করেছেন। মনে করা হচ্ছে, সব মিলিয়ে 35,50,000 মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে বিহারে নেপাল, বাংলাদেশ, মায়ানমার থেকে আসা বহু বিদেশি নাগরিককে ভোটার হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। আরও যাচাইয়ের পরে ওই নামগুলিও বাদ দেওয়া হবে। ফলে 35 লক্ষের থেকেও সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোর কদমে। নির্বাচন কমিশনের কর্তাদের মতে, ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR করা হচ্ছে, যাতে ভোটার তালিকায় কারা অভিবাসী, কাদের মৃত্যু হয়েছে, কারা নকল নথিভুক্ত ভোটার, তাদের সম্পর্কে জানা যাচ্ছে। তবে এই প্রক্রিয়ার সমালোচনায় সরব বিরোধী নেতৃত্ব। RJD নেতা তেজস্বী যাদব আগেই সতর্ক করে দিয়েছিলেন যে প্রতি নির্বাচনী এলাকার 1% ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে প্রতিটি বিভাগে প্রায় 3200 নাম বাদ পড়বে। বর্তমানে ওই হার 5% ছাড়িয়ে যাওয়ার উপক্রম। এই সংশোধনের ফলে নির্বাচনী ফলাফলের ওপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিহারের পর পালা এবার পশ্চিমবঙ্গের। জারি হচ্ছে বিজ্ঞপ্তি অগস্ট মাসে। পশ্চিমবাংলার ভোটার লিস্টের ওপরে এবার শুরু হচ্ছে ইন্টেনসিভ রিভিশন।
বিহারের পর এবার পালা পশ্চিমবঙ্গের। বিহারের পরে এবার পশ্চিমবঙ্গ। আগামী মাসেই বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। কমিশনের তৎপরতা অন্তত সেদিকে ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে SIR এর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে ওই কাজ শেষ হয়ে যাবে। কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা DI-কে তেমনই বার্তা পাঠানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে BLO-দের প্রশিক্ষণের কাজ পরের সপ্তাহ থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। মূলত ইন্টেনসিভ রিভিশনের জন্যই BLO-দের ওই প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরেই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা SIR হয়েছিল। সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তি বা নাম যাচাইয়ের নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে পশ্চিমবাংলাতেও। বিহারে ইতিমধ্যে 35 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে। পশ্চিমবাংলার ভোটার লিস্টের ওপরে এই নিবিড় সমীক্ষা চালুর পরে কত লক্ষ ভোটারের নাম বাদ যায় সেটাই এখন দেখার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভায় ডাক পেলেন কোণঠাসা দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হতেই বাড়ছে গুরুত্ব দিলীপ ঘোষের। অবশেষে জল্পনার অবসান। আগামী 18ই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন একসময় দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপ ঘোষের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জানা গিয়েছে 17 তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক স্ত্রীকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির ওই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকের চক্ষুশূল হয়েছিলেন দিলীপ ঘোষ। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। মাঝখানে তা তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছিল। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। সেই সাথে প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু কিছু স্থান জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।